শুরু করব, ঠিক আছে? ওই ম্যাথটা একটু মজাদার, একটু বড়, আবার একটু বুঝারও আছে, তাই আমরা ওই ম্যাথটা দিয়ে শুরু করব। আর আমার টুইস্ট ম্যাথগুলা কে কে দাও নাই, জমা দেওয়ার কথা ছিল টুইস্ট ম্যাথগুলো, তোমরা টুইস্ট ম্যাথগুলো অনেকেই সাবমিট করো নাই নিজের দায়িত্বে, পরে বললো না যে ভাইয়া কঠিন লাগছে বা স্যার কঠিন লাগছে। ওকে, আমি একটু দেখে ফেলি কে কে আসছে আমার সাথে। এইচএসসি ক্র্যাশ কোর্স, ওকে, not bad, let's start the party. ওকে, পার্টি শুরু করা যাক। আছে কত নাম্বার ক্লাস আমাদের? 5 নাম্বার। আর আজকে আমরা মোটামুটি আমাদের যে সেকেন্ড পার্টটা আছে, সেকেন্ড পার্টটা শুরু করতেছি। মানে 8B চ্যাপ্টার যেটা আছে সাম্যাবস্থা, সাম্যাবস্থার চ্যাপ্টারতে আমরা আজকে ঢুকবো, সাম্যাবস্থা পার্টের ম্যাথগুলো দেখবো। ওকে, সো 8 নাম্বার ক্লাস, গত ক্লাসে আমরা অনেক মজা করছি, অনেক মজা টজা করে আসছি। 8 নাম্বার ক্লাসে আমরা 4টা ম্যাথ করেছিলাম, একটা ম্যাথ তোমাদের জন্য রাইখেছিলাম, আর সেই ম্যাথটা হচ্ছে এইটা। সবাই একটু দেখো তো এই ম্যাথটার ভিতরে কি বলছে। যদিও এই ম্যাথটা মাত্র কয়েকবার আসছে, কিন্তু ওই টেস্ট পেপার অ্যানালাইসিস করতে গিয়ে দেখলাম যে এই ম্যাথটা প্রায়শই আসতেছে। সো আমি ভাবলাম তোমাদের বোঝা দরকার এই ম্যাথটা। এখন এখানে বেশ কিছু কথাবার্তা আছে, আমরা ইঞ্চ বাই ইঞ্চ কিসে চলে যাব? ইঞ্চ বাই ইঞ্চ এক্সপ্লেনেশনে চলে যাব। দেখো আমাকে কি বলছে, আমাকে বলছে এবিসি একটা ত্রিভুজ, আমাকে বলা আছে এবিসি একটা ত্রিভুজ, এবিসি ত্রিভুজের সিএ, এবিসি ত্রিভুজের সিএ ও সিবি এই দুইটা বাহু বরাবর দুইটা বল ক্রিয়ারত। মনে করে একটা বল হচ্ছে পি, মনে করো সাপোজ, আগে বুঝার জন্য, একটা বল হচ্ছে পি আর একটা বল হচ্ছে কিউ, সাপোজ পি বল আর কিউ বল। ওকে, তো ক্রিয়ারত দুটি বলের মান কজ এ এবং কজ বি সমানুপাতিক। তার মানে কি? তার মানে হচ্ছে এরকম, পি প্রপোর্শনাল টু কজ এ, আর এটা কি বলতো, যে কিউ প্রপোর্শনাল টু কজ বি। তার মানে এখান থেকে আমি কি লিখতে পারি? পি ইকুয়ালস টু কে কজ এ, পি ইকুয়ালস টু কে, কিউ ইকুয়ালস টু কে কজ বি। সেই ছোট্টবেলার কাহিনী, যে সমানুপাতিক ধ্রুবক তুলে যে জিনিসটা লিখতে হয় সেটা। ওকে, এই পর্যন্ত আমাদের কাজ শেষ। এখন আমাদের বলছে প্রমাণ করো যে এদের লব্ধি সাইন সির সমানুপাতিক। এটা দিলেই শেষ হয়ে যেত, কিন্তু আবার বের করতে বলছে তার দিক সি কোণকে, যে তার যে দিকটা আছে সি কোণকে দুইটা অংশে বিভক্ত করে, মানে সি যে কোণ পার্ট করে, লব্ধি আর যে সি কে পার্ট করতেছে, এর দুইটা পার্ট আছে, একটা হচ্ছে এইটা আর একটা হচ্ছে এইটা। তার মানে আমাকে দুইটা পার্টের মান বের করতে হবে, অংশে বিভক্ত করে। এই যে কথাবার্তাগুলো বললাম, প্রশ্নগুলো আমরা বুঝছি না বুঝি নাই একটু কমেন্ট করে জানাও। প্রশ্নটা বুঝছি না বুঝি নাই একটু কমেন্ট করে জানাও ঝটপট। Come back. আচ্ছা, তো কি বলছে? হ্যাঁ লেট, হ্যাঁ বলো তো বলো তো। আচ্ছা, এই জিনিসটা বুঝছি না বুঝি নাই এটা আমাকে একটু বলো ঝটপট। হ্যাঁ, অনেকেই মাত্র আসতেছে, ঠিক আছে, যারা এই মাত্র আসতেছে তাদের জন্য বলি, আমি কিন্তু চেষ্টা করি যে ডিউ টাইমে ক্লাসে আসতে। তোমরা অনেকেই জানো যে মোটামুটি আমার ক্লাসগুলো, যদি ক্লাস হয় টেকনিক্যাল কারণে, যদি ক্লাস না হয়, এখানে টেকনিক্যাল কারণটা নিয়ে তোমরা দেখতেছিলাম অনেক অসন্তোষ তোমাদের মনে। আসলে কোনো শিক্ষকই চান না যে ওনার ক্লাসটা ক্যান্সেল হোক। আমরা সবাই চাই তোমাদের ক্লাসগুলো করায় ফেলতে, কারণ যত দ্রুত করাবো তত তোমরা দ্রুত শিখতে পারবা, ঠিক আছে। কিন্তু তোমরা দেখছি অনেক মনের বিষাদাগার করতেছো যে টাইমলি হয় না। তো আমি টাইমের আগে আসি বা টাইমের এসে থাকি। এখন যদি আমার ইলেকট্রিসিটি চলে যায় বা আমার যদি নেটে প্রবলেম করে, ওটা তো আমার হাতে না বাবা, ওটার জন্য আমি আগে ভাগে অগ্রিম সরি। সো আমার ক্লাসের প্রতি কেউ বেশি কষ্ট পাও না, ওকে। আচ্ছা, আবার বলতেছি যারা লেটে আসছো তাদের জন্য বলতেছি যে এবিসি ত্রিভুজের সিএ এবং সিবি বাহু বরাবর দুইটা বল ক্রিয়ারত। তো আমি ক্রিয়ারত বলগুলো ধরলাম, সাপোজ একটা বল পি আর একটা বল কিউ, একটা বল পি ধরছে একটা বল কিউ ধরছি। দুটি বলের মান কজ এ এবং কজ বির সমানুপাতিক।
তার মানে পি প্রপোর্শনাল কজ এ, সেখান থেকে আমি লিখতে পারি পি ইকুয়ালস টু কে কজ এ। কিউ প্রপোর্শনাল টু কজ বি, সেখান থেকে আমরা লিখতে পারি কিউ ইকুয়ালস টু কে কজ বি। এখন প্রশ্নের ভিতরে আমরা না ধরে অঙ্কটা করব, ঠিক আছে, না ধরে অঙ্কটা করবো, আবার ধরেও তুমি দেখায় অঙ্কটা করতে পারো, তোমার ইচ্ছা, তোমার ইচ্ছা। তো চলো আমরা ত্রিভুজটা একটু এঁকে নিই ঘটনার স্বার্থে। আবার আমি যে গতদিন বললাম না স্যার খালি চিপায় চলে যায়, আমি চিপাত গিয়ে দেখাই, চিত্রটা আঁকি, তারপর তোমাদের বলতেছি। এটা হচ্ছে আমাদের সি এ, আর এটা হচ্ছে আমাদের সিবি। আমি এইখানে আমার ত্রিভুজটা পূর্ণ করলাম, সি এ সিবি, সি এ সিবি, আর এই দিক বরাবর কাজ করতেছে আমার আর, মাঝখান বরাবর কাজ করতেছে আমার আর, এই দিক দিয়ে আমার কাজ করতেছে আর, লব্ধিটা কাজ করতেছে এই দিক বরাবর, লব্ধি কাজ করতেছে এই দিক বরাবর। আমি ধরছি কি এই দিক বরাবর পি, এই দিক বরাবর কিউ, এই দিক বরাবর পি, এই দিক বরাবর কিউ ধরছি। সো আমি যে যে বিষয়গুলো ধরে নিছি সেগুলো একটু ক্লিয়ার করে দেই। যে কি ধরি, ধরি সি এ বরাবর, এটা না দেখালেও কোনো প্রবলেম নাই, সি এ বরাবর বরাবর বল, বল হচ্ছে পি, এবং সিবি বরাবর বল, প্রশ্ন মতে কি বলছে, প্রশ্ন মতে বলো তো কি বলছি। ও আরেকটা জিনিস একটু ধরে নেই, তারপর প্রশ্ন মতে আসি। এবং ধরি এই যে লব্ধি, লব্ধি পি এর সাথে সাথে থিটা কোণ উৎপন্ন করে, লব্ধি পি এর সাথে থিটা কোণ উৎপন্ন করে। এই পর্যন্ত কে কে বুঝছো আমাকে একটু বলো। এই পর্যন্ত যা যা বুঝাইলাম তোমরা বুঝছো কিনা আমাকে একটু ক্লিয়ার করো, যে ক্লিয়ার এই পর্যন্ত যে বিষয়গুলো আছে এই বিষয়গুলো ক্লিয়ার কিনা আমাকে একটু জানাও ঝটপট। এটা হচ্ছে থিটা, একটা স্পেশাল টাইপের ম্যাথ, একটা স্পেশাল টাইপের ম্যাথ, আমি আবার বলতেছি একটা স্পেশাল টাইপের ম্যাথ। সো এই অঙ্কটা একটু ভালো করে বুঝো, এই অঙ্কটা একটু ভালো করে বুঝো। ক্লিয়ার, গুড, এই তো স্টিপুলা পাইন ব্যাক। আচ্ছা একটা কথা বলে নাও যে আমার টোটাল কোণ হচ্ছে সি, সি যদি আর যদি পি এর সাথে থিটা কোণ উৎপন্ন করে, থিটা কোণ উৎপন্ন করে, তাহলে বলতো আর কিউ এর সাথে কত কোণ উৎপন্ন করে, আর কিউ এর সাথে কত কোণ উৎপন্ন করে, কিউ এর সাথে কি কোণ উৎপন্ন করে বলতো, আর কিউ এর সাথে কি কোণ উৎপন্ন করে বলো, বলো রে বলো। আর কিউ এর সাথে কি কোণ উৎপন্ন করে বলে বলো। আর কিউ এর সাথে পি এর সাথে থিটা, তাহলে কিউ এর সাথে কি কোণ উৎপন্ন করবে একটু ঝটপট বলো। এই যে কিউ বাবাজি আছে, কিউ বাবাজির সাথে কত কোণ উৎপন্ন করবে, এই কোণটা কত, সুন্দর কালে আসে না, এইখানে কোণটা কত, তোমরা অবশ্যই বলবা স্যার সি মাইনাস থিটা, সি মাইনাস থিটা, শাবাশ, সি মাইনাস থিটা, অস্থির অস্থির অস্থির। এইভাবেই আমার সাথে থাকো, সাথেই থাকো, পাশে আসি, খেলা হবে জমজমাট। তো এখন বলো প্রশ্ন মতে আমরা কি লিখতে পারি, প্রশ্ন মতে আমরা কি লিখতে পারি, প্রশ্ন মতে পি ইকুয়ালস টু কত, স্যার পি ইকুয়ালস টু কে কজ এ। তোমরা বড় হয়ে গেছো তাই আমার আর এই বিষয়গুলো দেখানো লাগবে না, এই বিষয়গুলো দেখাইতে হবে না। কিউ ইকুয়ালস টু কত, স্যার কে কজ বি। আপাতত প্রমাণ কি করা লাগবে, প্রমাণ করতে হবে কি, আপাতত আমাদের প্রমাণ করতে হবে কি, প্রমাণ করতে হবে যে আর ইকুয়ালস টু কে সাইন সি, এইটা আমাকে বের করে দেখাইতে হবে। আমি তোমাদের জন্য একদম ছোটবেলায় যেভাবে ম্যাথগুলো করেছি ওইভাবে আমি দেখাইতেছি, ঠিক আছে। প্রমাণ করতে হবে আর ইকুয়ালস টু কে সাইন সি। এখন বলো তো এই পর্যন্ত জিনিসগুলা বুঝছি না বুঝি নাই,
এই পর্যন্ত আমি যা যা লিখলাম এটা এই প্রশ্ন মতের আগ পর্যন্ত তোমাদের সবকিছু ক্লিয়ার কিনা আমাকে একটু বলো। সবাই একটু বলো ক্লিয়ার কিনা, ঝটপট ঝটপট বলো ক্লিয়ার কিনা। আমাকে ক্লিয়ার নোটিফিকেশন যদি তোমরা পাঠাও তারপর আমি ক্লাস শুরু করব, পরবর্তী পাঠটা শুরু করব। ঝটপট কমেন্ট করতে থাকো। বুঝছি, গুড গুড গুড। সবাই এক যুগে বাবারা, এক যুগে আসো। গুড। সি মাইনাস থিটা কিভাবে? ওয়ালিদ ভাইজান, সি মাইনাস থিটা, রূপম ও সেম প্রশ্ন, সি মাইনাস থিটা কেন? বাবারে একটু বুদ্ধি করে দেখো, পুরা কোণ যদি সি হয়, পুরা কোণটার মান যদি সি ধরি, এই পুরা কোণটা হচ্ছে আমার সি, এতটুকু হচ্ছে থিটা, তাহলে বাকিটা কি হবে? সি মাইনাস থিটা। ওকে ওকে, নেক্সট। এখন আমরা করব কি, সি এ বরাবর লম্বাংশ নিয়ে পাই। সি এ বরাবর লম্বাংশ যদি নেই তাহলে বলো দেখি আর কস কি হবে? গত ক্লাসে এটা দেখাই ফেলছি, তাই আজকে এত বেশি নাটক সিনেমা করার কিছু নাই। আর কস থিটা ইকুয়ালস টু পি কস 0 ডিগ্রি প্লাস কিউ কস সি। কিউ কস সি, এখানে সি কোণ বলতে পুরা কোণটা বোঝায়, এই যে পুরা কোণটা আছে এই পুরা কোণটাকে বুঝাইতেছে কিউ কস সি। ভালো কথা। এখন আমরা পি এর মান বসাই দিব, আর কস থিটা ইকুয়ালস টু কি, পি এর মান বসাই দিব, পি এর মান কত? কে কস এ ইন্টু কস 0 ডিগ্রি মান আমরা সবাই জানি 1, প্লাস কিউ এর মান বসাই দিব কে কস বি ইন্টু কস সি। ওকে, দেখো তো বাবারা এই পর্যন্ত বুঝছি না বুঝি নাই? এই পর্যন্ত বুঝছি না বুঝি নাই বাবারা, একটু বলো আমাকে, এই পর্যন্ত বুঝছি না বুঝি নাই? আচ্ছা, এইখানে দেখো আছে বি আর এইখানে দেখো আছে সি। এখন আমরা পিওর ট্রাইগোনোমেট্রি ইউজ করব। এইখানে একে পছন্দ হইতেছে না, যেহেতু এবিসি একটা ত্রিভুজ, যেহেতু এবিসি একটি ত্রিভুজ, সুতরাং আমরা কি লিখতে পারি এই ত্রিভুজে? এ প্লাস বি প্লাস সি ইকুয়ালস টু কত? পাই। সুতরাং বলো তো এ ইকুয়ালস টু কত? স্যার কি যা বলেন না, বি প্লাস সি। তো এই অপকর্মটা এখানে আমরা করে ফেলবো, কে কজ পাই মাইনাস বি প্লাস সি, কে কজ বি কজ সি। এই পর্যন্ত আমাকে স্লাইড ক্লিয়ার করো, আমি পরবর্তী স্লাইডে যাব। ঠিক আছে, এই পর্যন্ত আমাকে ক্লিয়ার করো, তারপর আমি পরের ইসেতে যাব, পরের স্লাইডে যাব। ওকে, এই ফাঁকে আমি একটু প্রশ্নগুলা পড়ে আসি। পড়ে আসি ঝটপট। ঘড়ি পাউডার, আচ্ছা ঘড়ি পাউডার ফাইজামিনা কমেন্ট সেকশন ক্লিয়ার রাখো রে বাবা। কে কোথা থেকে আসলো? নৌরিন শামিমা, তুমি বোধহয় লেটে জয়েন করছো বাবা, তুমি লেটে জয়েন করছো, তুমি কোশ্চেন অ্যানালাইসিসের সময় ছিলা না, তাই তোমার জন্য সাজেশন, রেকর্ডটা একটু ভালো করে দেখে নিবা। লাস্টের লাইনটা আরেকবার বলেন। লাস্টের লাইনটা তো কিছু বলার নাই বাবা, আমি পি এর মান বসাইছি লাস্টের লাইনে, আগে লাইনে এখানে পি এর মান বসাইছি, এখানে কিউ যে ধরছিলাম, এই যে এদিক বরাবর দেখো পি ধরছিলাম কিউ ধরছিলাম, পি কিউ এর মান বসায় দিছি, আর কিচ্ছু করি নাই। আর এখানে এর পরিবর্তে লিখছি পাই মাইনাস বি প্লাস সি। কেমনে? এমনে। কেমনে? এমনে। গুড, ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। নেক্সট, গুড গুড। স্যার শেষের আগে লাইনটা বুঝি নাই, এখন আশা করি বুঝে গেছো। মান বসাইছি, মান বসাইছি। লাস্ট লাইনটা আবার বলেন, বললাম তো। ওকে, এই বগুড়া থেকে এখন নাই, সব শেষ, ওইগুলো শেষ হয়ে গেছে ভাই। সেকেন্ড লাইনটা আবার, সেকেন্ড লাইনটা তো বললাম মান বসাইছি বাবা, মান বসাইছি সেকেন্ড লাইনে, আর কিছু করি নাই। ইয়েস স্যার, ক্লিয়ার, গুড। ডিঙ্কা জিকা। নেক্সট, গুড। ওকে, যে কোনো বৈধ নিয়ম গ্রহণযোগ্য। আমি যে নিয়মটাকে আমি যে নিয়মটা বুঝাইতেছি ওই নিয়মটা একটু ভালো করে বুঝো, কারণ এর পিছনে অনেকগুলো কারণ আছে। তুমি যেভাবে করতে পারো, তুমি যদি অন্য কোনো নিয়মে করতে পারো, থ্যাংক ইউ, মোস্ট ওয়েলকাম টু।
3 4 ওকে নেক্সট কারণ আমি তো জানি না তুমি কোন নিয়মে করছো তাই আমি আমার নিয়মটাই দেখাইতেছি ওকে নেক্সট দেখো কি আছে আগের লাইন থেকে কি পাইলাম আগের পাতা থেকে পাইলাম r cos থিটা ইকুয়ালস টু cos ওই লাইনটা আমি আবার কপি মারতেছি হুবহু যাতে তোমাদের বুঝাইতে পারি b প্লাস c প্লাস k cos b cos c উস্তাদ তোমাদের কাছে প্রশ্ন এটা কত নাম্বার চতুর্ভাগ নির্দেশ করে এটা কত নাম্বার চতুর্ভাগ নির্দেশ করে একটু ঝটপট বলো এটা কত নাম্বার চতুর্ভাগ নির্দেশ করে স্যার সেকেন্ড কোয়াড্রেন্টে cos কেমন স্যার সেকেন্ড কোয়াড্রেন্টে cos নেগেটিভ cos b প্লাস c প্লাস k cos b cos c দেন দেখো মাইনাস ব্র্যাকেট cos এই cos b প্লাস c এর সূত্র কি বলো cos b প্লাস c এর সূত্র কি উস্তাদ cos b প্লাস c এর সূত্র কি ঝটপট বলো cos b প্লাস c এর সূত্র কি কে বলতে পারে দেখি cos b প্লাস c এর থ্যাংক ইউ কে বাদ পড়ে গেছিল থ্যাংক ইউ cos b প্লাস c এর সূত্রটা কি বলো তো সবাই একটু আমাকে ঝটপট বলে দাও দেখি কার কার মনে আছে দেখি কার কার মনে আছে cos b প্লাস c এর সূত্রটা কি ওকে সো দেখো b প্লাস c এর সূত্রটা হচ্ছে cos b cos c মাইনাস sin b sin c ভুলে গেলে চলবে না এখানে আমার একটা প্লাস k cos b cos c ছিল দেন আমি কি করব মাইনাস দ্বারা গুণ করব মাইনাস k cos b cos c প্লাস k sin b sin c प्लस k cos b cos c काटा काटा किसने घाटा থাকে কি k sin b sin c এইটা আমরা রেখে দিলাম আমাদের 1 নং সমীকরণ হিসেবে r cos theta equals to k cos b k sin c k sin b sin c বুঝছি না বুঝি নাই উস্তাদ ক্লিয়ার করেন বুঝছি না বুঝি নাই কেটা আমি বাদ দিয়ে গেছিল আমি আবার অ্যাড করেছি বাবা আবার অ্যাড করেছি একটু দেখো বুঝছি না বুঝি নাই ক্লিয়ার করো রে বাহ মিনস এ লট নেহা স্ট্যাটিক্স এইভাবে আগে শিখলে ভয় পাইতাম না আগ লাগা দুঙ্গা আগ লাগা দুঙ্গা আগ লাগা দুঙ্গা ওকে সেকেন্ড কোয়াড্রেন্টে কেমনে হইলো স্যার বাবা অনেক তুমি ত্রিকোণমিতিতে দুর্বল উস্তাদ তোমার ডোজ লাগবে ত্রিকোণমিতির ডোজ আমার কাছে আছে তুমি আমাকে একটু নক দিও তোমার ত্রিকোণমিতি একটা ডোজ লাগবে এক ডোজ লাগবে খাওয়া বেসিক ট্রাইগোনোমেট্রি ভুল করলে সমস্যা পরে লাবণী কিরে কই আরে সুখ দুঃখের আলাপ এই সুখ দুঃখের আলাপ এখানে না ওকে নেক্সট ওকে ক্লিয়ার ওকে নেক্সট বুঝছি আবার বুঝবা না তোমরা আমার অস্থির বলাবেন না তোমরা না বুঝলে কে বুঝবে তোমরা যদি না বুঝো তাহলে কারে বুঝামু কও এই মনে কষ্টটা আমি কই রাখমু কও দেখি সেম দেখো আমি যদি এখন বলি এখন দেখো ভালো করে বুঝো এই যে এই পাশে কাজটা করছিলাম কার জন্য করছিলাম এই যে এই লাইনটা দেখো এই লাইনটা কপি পেস্ট মারমু এই লাইনটা না অ্যাকচুয়ালি দ্বিতীয় লাইনটা কপি পেস্ট মারমু এটা তো কজের জন্য করছি এটা তো কজের জন্য করছি আমি এখন একটু সাইনের জন্য সেম কাজটা করব না এই যে এই কাজগুলো কি সাইনের জন্য তো করতে হবে আচ্ছা একটা মিনিট আমি আসতেছি
সরি পোলাপাইন, একটু যাওয়া লাগছিল। কেউ কিছু মনে করে নাই তো? আশা করি মনে করে নাই। তোমরা অঙ্ক করতেছ। ওকে, কোয়াড্রেন্ট নিয়ে তুমি একটু কাজ করো বাবা। তোমরা যেটা বলতেছিলাম, এই তোমাদের ম্যাডাম একটু অসুস্থ হয়ে গেছিল, এটার জন্য দেখতে যাওয়া লাগছে। আচ্ছা, তো যেখানে ছিলাম, কোথায় ছিলাম বলতো? আমার একটু মনে করে দাও কোথায় ছিল। আচ্ছা, অপেক্ষা তো বাবা আমি পারতে করি নাকি, একটু তো স্যার এটা দেখবা বলো। কোয়াড্রেন্টের কনসেপ্টটা আবার একটু পড়েন। সাইন বি সাইন সি কিভাবে হলো, সূত্র দিয়ে হলো, ঠিক আছে। এখন দেখো এইখান থেকে যেটা আছে এটা কপি পেস্ট করে নিয়ে যাবো আমরা। এইখান থেকে যেটা আছে ওইটা আমরা আবার আবার লিখে কপি পেস্ট করব। আবার আর সাইন থিটা ইকুয়ালস টু পি সাইন 0। রিফাত ছিল এতক্ষণ ওদের সাথে? কিউ, হ্যাঁ, আমি তো অল টাইম আছি। ওকে, ওদের সাথে একটু কথাবার্তা বললো, আমি ওই যে একটু যাওয়া লাগছিল। কিউ সাইন বি, বি তো ছিল না, না 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 না, এখানে ছিল কিউ সাইন, হ্যাঁ সি, কিউ সাইন সি, এই ছিল অবস্থা। আচ্ছা, এর আগ পর্যন্ত সবাই কি বুঝছো কিনা বলো তো? এর আগ পর্যন্ত সবাই কি বুঝছো কিনা বলো? ওকে, সো এখন দেখো আমি আবার কি করব, যে আর সাইন থিটা মানে কত? আর সাইন থিটা মানে তো আর সাইন থিটাই থাকবে। এখানে সাইন 0 মান 0, সুতরাং এখানে টোটালটা কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। প্লাস কিউ সাইন সি, এখানে কিউ এর মান কত হবে? কিউ এর মান আমরা জানি কত, কে কজ বি সাইন সি। সুতরাং আর সাইন থিটা ইকুয়ালস টু কত? আর সাইন থিটা ইকুয়ালস টু কে কজ বি সাইন সি। এটা হচ্ছে আমাদের 2 নং সমীকরণ। তাহলে এখন আমরা কি করব বলতো? আমার দরকার কি? আমার দরকার হচ্ছে যে এটাকে বের করা। কিভাবে বের করতে পারি আমাকে বলো তো, যে কিভাবে বের করতে পারি? কি করতে পারি এখন বলো? তোমাদের হাতের কাছে উত্তর আছে, তোমাদের জাস্ট খালি বলতে হবে। তোমাদের হাতের কাছে, হাতের সামনে দিয়ে উত্তর ঘোরাফেরা করতেছে, জাস্ট তোমাদের বলতে হবে যে কিভাবে হবে, কিভাবে হবে, জাস্ট তোমাদের বলতে হবে। তাই দেখো আমি যদি এখানে এরকম করি তাহলে কি হয়, যে 2 নং সমীকরণকে 1 নং সমীকরণ দ্বারা ভাগ। এই কেউ আসো রে, তোমরা কমেন্ট করো না কেন? আমি তো আইসা পড়ছি। হ্যাঁ, এই তো আমার মোবাইল খিসকায় ছিল, বুঝছি, আমার মোবাইল কথা বলতেছে না। আচ্ছা, কখন কোন রুল ফলো করবো বুঝতে পারতেছি না, এত বুঝতে যাও না, এখন অঙ্কগুলা করতেছি, ফিল করো জাস্ট, আর কিছু লাগবে না। আমি যে স্যার যে অঙ্কগুলা করাইতেছি ওই অঙ্কগুলা আর টেস্ট পেপার, এই দুইটা যদি করতে পারো, আমি তোমার গ্যারান্টি দিলাম স্থিতিবিদ্যা তোমার কাছে চুরি হবে। বাট এখনই পুরাটা বুঝতে যাও না, যেই জায়গায় আসো ওই জায়গায় থাকো, ঠিক আছে? তাহলে হবে। ওকে, দেন আমরা কি করব? আমরা 2 ভাগে 1 দিলে কি হবে, যে স্যার আর সাইন থিটা বাই আর কস থিটা ইকুয়ালস টু কে কস বি সাইন সি বাই কে সাইন বি সাইন সি। সাইন সি ঢিঙ্কা চিকা হয়ে গেল, আর আর ঢিঙ্কা চিকা হয়ে গেল, কে কে ঢিঙ্কা চিকা হয়ে গেল। তাহলে আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি tan থিটা ইকুয়ালস টু cot বি, tan থিটা ইকুয়ালস টু cot বি। এটা কি বুঝছি না বুঝি নাই? এই পর্যন্ত কে কে বুঝো না আমাকে একটু বলে ফেলো। আর এই ফাঁকে একটু বলে দিবা স্থিতিবিদ্যা কি কঠিন? এই যে স্থিতিবিদ্যা পড়তেছো, এমন কিছু মনে হচ্ছে আউট অফ দ্য ওয়ার্ল্ড, যে তুমি জীবনেও দেখো না, জিন্দিগিতেও দেখো না, এরকম কিছু আছে? হ্যাঁ, একটু বড় আছে। হ্যাঁ, সব বলতে আমার ছক্কা মারতে পারবো না, কিছু বলে আমাকে কষ্ট করে স্ট্রাগল করে ছক্কা মারতে হবে, তাই বলে কঠিন বলে দিব তা তো হয় না। ওকে ওকে, গুড। স্থিতিবিদ্যা কি কঠিন লাগতেছে কিনা এটাকে আমার একটু বল ভাই, যে এতক্ষণ পর্যন্ত 5টা লেকচার করলা, যে স্থিতিবিদ্যা কি কঠিন লাগলো কিনা? গুড, কঠিন না। তাহলে আমি যে প্রথম ক্লাসে বলছিলাম যে স্থিতিবিদ্যারে আমরা কি বানায় ফেলি? ভাল্লুক বানায় ফেলি, ভাগ না ভাল্লুক, ভাল্লুক বানায় ফেলি। স্থিতিবিদ্যা এটা আমাকে দিয়ে হবে না, আমি তো মধ্যম শ্রেণীর স্টুডেন্ট, আমি তো নিম্ন শ্রেণীর স্টুডেন্ট, আমার কাছে স্থিতিবিদ্যা করা মানে বিলাসিতা। আরে বাবা, কে কইছে? কে মধ্যম, কে
নিম্ন এটা কে ডিসাইড করে? হু ডিসাইড দ্যাট? আমরা নিজেরা ডিসাইড করব যে কোনটা কি। এখন সোজা লাগে নিজে করতে গেলে আটকাই। তাহলে ভাই তুমি আমার ভিডিওগুলো তোমার কাছে আছে, এই যে ক্লাসগুলো তোমার কাছে আছে, আমি 8টা 10টা 12টা যেটা ক্লাসে এই ভিডিওগুলো দেখবা, স্যারের প্যাক গুলা শুনবা, দেখবা আবার ইজি মনে হইতেছে। কারণ আমি বিশ্বাস করি আমি খাস বাংলা ভাষায় অঙ্ক করাই, খাস বাংলা ভাষায় অঙ্ক করাই। ওকে গুড, ওকে ওকে গুড 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 গুড, ওকে গুড, ওকে নেক্সট। আচ্ছা, তো এই যে কট বি আছে, আমি কি লিখতে পারি? tan থিটা ইকুয়ালস টু লিখতে পারি tan π/2 মাইনাস π/2 মাইনাস থিটা, এই π/2 মাইনাস বি, tan π/2 মাইনাস বি আমি লিখতে পারি। এক নাম্বার কোয়াড্রেন্ট দেখা, এক নাম্বার কোয়াড্রেন্ট দেখা। এখন কিছু লোক আছে তারা চিৎকার করবে, স্যার π/2 প্লাস বি লিখলে কি প্রবলেম হইতো? তখন আমি তাদের বলবো, বাবারা 2 নাম্বার কোয়াড্রেন্ট নির্দেশ করে এটা, আর 2 নাম্বার কোয়াড্রেন্টে আমাদের কস কিন্তু 2 নাম্বার কোয়াড্রেন্টে আমাদের কস কিন্তু কি tan কিন্তু বা কট কিন্তু কি নেগেটিভ, কিন্তু আমাকে এখানে পজিটিভ বলছে, তাই আমাকে এটা 1 নাম্বার কোয়াড্রেন্টে রাখতে হবে। ওকে, সুতরাং থিটা ইকুয়ালস টু কত? থিটা ইকুয়ালস টু π/2 মাইনাস বি, এটা আমাদের 3 নং সমীকরণ, এইটা আমাদের 3 নং সমীকরণ। ঠিক আছে, সো তুমি 2 নং সমীকরণে, 2 নং সমীকরণে এখন লিখবা 2 নং সমীকরণে, নং সমীকরণে থিটা ইকুয়ালস টু π/2 মাইনাস বিটা বসে মাইনাস বি বসিয়ে পাই। অঙ্কের লাস্ট পর্যায়ে চলে আসছি আমরা, অঙ্কের লাস্ট পর্যায়ে চলে আসছি। ঠিক আছে, দেখো 2 নাম্বার সমীকরণ কি? এই দেখো 2 নাম্বার সমীকরণ r sin থিটা, থিটার ভিতরে আমার বসাইতে হবে। সো আমি যদি বসাই, কি বসাবো? r sin π/2 মাইনাস বি ইকুয়ালস টু কে cos b sin c, cos b sin c। সো দেখো কি হয়, r cos b equals to k cos b sin c, cos b ঢিঙ্কা চিকা, r equals to k sin c। সুতরাং বন্ধুরা r প্রপোর্শনাল sin c। দেখাও যে sin c এর সমানুপাতিক, আমি দেখাই দিলাম। দেখছো নাকি মিয়া, কত ইজি ছিল? এটা কোনো প্যারা আছে? কোনো প্যারা নাই, একদম ইজি। সবাই একটু বলো যে কার কার প্রবলেম আছে, এতটুকু বুঝতে কার কার প্রবলেম আছে? ওকে, এই পর্যন্ত বুঝছি কিনা বলো। এই অঙ্কটা বললাম তো, এই অঙ্কটা রিসেন্ট ডেজ বেশ কয়েকটা টেস্ট পেপারে দেখলাম যে যদিও আগের বার অনেক কম জায়গায় আসছে, কিন্তু রিসেন্ট ডেজ দেখতেছি যে এটা বারবার দিতেছে, তো জানা রাখা ভালো। আর যারা আমরা বুয়েট এসপিরেন্ট বা যারা আমরা ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করতে চাই, তাদের এই বিষয়গুলো অনেক হেল্প করবে। আর অ্যাটলিস্ট বলে যেতে পারবো আমি স্থিতিবিদ্যা স্কিপ মাইরা আসি নাই। লাইফে এটা অনেক গর্ব করার মতো একটা জায়গা পাবা, যখন সকল ভাই ব্রাদার বন্ধু বান্ধবরা বলবো স্থিতিবিদ্যা করি নাই, স্থিতিবিদ্যা পেইন, এটা ছাড়াও তো এ প্লাস পাওয়া যায়, তখন তুমি গর্ব সহকারে বলতে পারবা যে না, আমি স্থিতিবিদ্যা করে আসছি এবং ভালোভাবেই করে আসছি। ওকে, রাত শেখ বলতেছে ক্লিয়ার। আমার কিন্তু অঙ্ক শেষ হয় নাই, একটা পার্ট শেষ হয়েছে, লব্ধির পার্টটা শেষ হয়েছে, এর আরো দুইটা পার্ট আছে, আরেকটা পার্ট আছে দিক। এই যে থিটার যে মানগুলো আছে, এই দুইটা মান আমাকে দেখাতে হবে। একদম ইজি, মানে ফু মারলে উড়ে যাবে, এরকম ইজি, ফু মারলে উড়ে যাবে। ঠিক আছে, তো দেখো আমি 3 নং হতে কি পাই? 3 হতে পাই হচ্ছে থিটা ইকুয়ালস টু π/2 মাইনাস বি। না বিশ্বাস হলে দেখে নাও, এই দেখো আমার 3 নং সমীকরণ। কই 3 নম্বর সমীকরণ? এই যে জায়গায়, এইখান থেকে আমি এটা পাই। সো ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত? ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত? স্যার এ প্লাস বি প্লাস সি ইকুয়ালস টু পাই।
সুতরাং আমি যদি বলি যে উভয় পক্ষকে 2 দ্বারা ভাগ করে দাও, তার মানে কি হবে π/2। তার মানে এই যে আমার π/2 আছে, এই π/2 এর পরিবর্তে আমি মানটা বসাইতে পারবো। সো আরাম করে বসায় দেই। প্লাস বি প্লাস সি বাই 2 মাইনাস বি। এটা একদম তুরি মার্কা কাজ। a প্লাস বি প্লাস সি মাইনাস 2b বাই 2 থাকে কি? থাকে হচ্ছে সি প্লাস এ মাইনাস বি বাই 2। শেষ। এটা আমার একটা কোণ, দেখো তো মিলছে কিনা। দেখো তো একটা কোণ থিটা ইকুয়ালস টু হাফ ইনটু সি প্লাস এ মাইনাস বি মিলছে কি মিলে নাই? জাতি কষ্ট করে দ্বিতীয় অংশটা দেখে নেন, কষ্ট করে দ্বিতীয় অংশটা দেখে নেন। সুতরাং অপর কোণ কত? সি মাইনাস থিটা। সুতরাং সি এর মান কত? সি এর মান তো সি, এই থিটার মান কত স্যার? হাফ অফ স্যার সি প্লাস এ মাইনাস বি বাই 2 দাও বসায়া 2c, এই মাইনাস দ্বারা গুণ হবে মাইনাস সি মাইনাস এ প্লাস বি বাই 2। দেন আমরা কি পাই? সি প্লাস বি মাইনাস এ বাই 2। দেখো তো কি চমৎকার দেখে গেল, প্রথমটার মতো মিলে গেল। হাফ অফ সি প্লাস বি মাইনাস এ। অসাধারণ একটা ম্যাথ। যখন তুমি করতে যাবা তখন দেখবা আরো ইজি লাগতেছে। তুমি এটা 5 মিনিট 7 মিনিটে করে ফেলতে পারবা। 5 মিনিট লাগবে ম্যাক্সিমাম। যদি জিনিসটা বুঝো, মাথার ভিতর স্টেপগুলো যদি ঢুকাইতে পারো, তাহলে 5 মিনিট লাগবে অঙ্কটা করতে তোমার, যেটা আমার বুঝাইতে এত সময় লাগছে। ইঞ্জিনিয়ারিং এর জন্য গতির ম্যাথ আবশ্যক কিনা আবার জিগায়। বাইরে ইঞ্জিনিয়ারিং এ আমি প্রথম ক্লাসে দেখাইছিলাম আমার একটা বই, যেটার নাম হচ্ছে স্ট্যাটিক্স আর একটা নাম হচ্ছে ডিনামিক্স। মানে সকল ইঞ্জিনিয়ারদের মোটামুটি এই বইটা পড়া লাগে, এটা একটা কোর সাবজেক্ট। ওকে, জোশ, বুঝছি, গুড গুড। বলো কারো কোনো প্রবলেম আছে কিনা। তা এরই সাথে সাথে আমাদের এই পার্টটা শেষ। এখন আমরা দেখবো হচ্ছে সাম্যাবস্থা। সাম্যাবস্থা কি, কখন সাম্যাবস্থা ক্লিয়ার হয়, ওইটার বেসিক নিয়ে কথাবার্তা বলবো। বড় দিয়া এই যে আবার দেখো দৈর্ঘ্য প্রস্থ দ্বারা বুঝি না আমরা, দৈর্ঘ্য প্রস্থ দ্বারা আমরা এই মাপতে পারি, মাপতে চাই। আর এই যে এক আপু নৌরিন শামিমা, তুমি প্রথমেও বুঝো নাই সি মাইনাস থিটা কি, এখনো প্রশ্ন করতেছো যে এই দ্বিতীয় কোণটা বুঝি নাই। এই দেখো একটা কোণ যদি আমার থিটা হয়, তাহলে বাকি কোণটা কত? সি মাইনাস থিটা। এটা আমি দেখাই গেছিলাম প্রথমে, সি মাইনাস থিটা। আর আমি তো এখানে সি মাইনাস থিটাই দেখেছি রে বাবা। এই যে অপর কোণ সি মাইনাস থিটা। তুমি যদি চিত্রটা আঁকো, ডিস্কিয়া 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 ও আর ডিস্কিয়া, এটা ছিল থিটা, তার মানে এটা কত? সি মাইনাস থিটা। হ্যাঁ, ম্যাথ বুঝতে দেড় 2 মিনিট আর করতে 2.5 মিনিট, ঠিক আছে, গুড। ওকে ওকে ওকে, শেষ, এই পর্যন্ত শেষ, এই পর্যন্ত ম্যাথ শেষ। বেসিকটাই বড় কথা, অনেক বড় এই ম্যাথ। তো বড় তো কি হবে, বড় হয়েছে তো কি হচ্ছে, আমরা কি ভয় পাই? আমরা কি ভয় পাই নাকি মিয়া? এগুলো একদম ইজি। এই পর্যন্ত ক্লিয়ার সবাই? তার মানে আমরা খুব মজায় মজায় 3টা টাইপ শেষ করে ফেললাম, মজায় মজায় 3টা টাইপ শেষ করে ফেললাম, ঠিক আছে। এখন দেখি আরো 3টা। বাবারে, তোমাদের কোর্সের ভিতরে যতটুকু আছে আমি সব করাবো, বাদ যাবে না একটি শিশু, বাদ যাবে না একটি শিশু, একটা টাইপ আমি বাদ দিব না। তুমি সামনের চিন্তা পরে করো, আগে আস্তে আস্তে দেখো। সৈয়দ সাহেব, ওইটা আমার একটু চিন্তা করতে দেন, আপনি ম্যাথ বুঝছেন কিনা এটা একটু দেখেন, ওইটা আমি চিন্তা করি, কমেন্ট কতটুকু পড়বো কতটুকু দেখবো। ওকে, একটা ভিজুয়াল দেখি আমরা। এখানে কি হইতেছে বলো তো? এই ঘটনাটা তোমরা এক লাইনে ব্যাখ্যা করো। এই যে ঘটনাটা এক লাইনে ব্যাখ্যা করো। এইখানে যে কথাটা আছে এটা এক লাইনে ব্যাখ্যা করো। স্থিতিবিদ্যা যদি তোমাদের কমেন্ট না পড়ি না দেখি, তাহলে তুমি বুঝবা না এটা কারণটা কি, ওটা আমারে ডিসাইড করতে দাও। দিন শেষে তুমি এটা বুঝো ম্যাথ বুঝছো না বুঝো নাই। যে অঙ্কটা বুঝাইছি, এত কঠিন অঙ্ক যদি তোমার আমি রাফ এন্ড টাফ কমেন্ট না পড়া সবার প্রবলেম দেখে দেখে যদি না দেখে পড়াইতাম, বাবা এই অঙ্ক ঢুকতো না মাথা দিয়া, নিশ্চিত থাকো এই অঙ্ক মাথা দিয়ে ঢুকতো না। আর আমি বলছি আমার ক্লাসে সবগুলো স্টুডেন্টের বুঝতে হবে,
মাস্ট। আমার ক্লাসে যারা বসছো তোমাদের সবাইকে বুঝতে হবে। দ্যাটস ওয়াই আমি সবার কমেন্টে সবার প্রবলেমগুলো দেখতেছি, কারণ নাম পড়তেছি না, বাট আমি কিন্তু ক্লাসগুলো সবগুলা তোমাদের কমেন্ট পড়তেছি। আর স্টুডেন্টের সাথে 1 to 1 কানেক্ট হওয়া অনেক টাফ বিষয়। আসলে আমি অফলাইনে বেশি ছিলাম তো আমার সবগুলা ক্লাসের ভিতরে এরকম হইতো যে স্টুডেন্টরা কথায় উত্তর দিত। ঠিক আছে, এটা বুঝছো কিনা? তারা বলতো বুঝছি, এরপর এটা বুঝছো কিনা, যে বুঝছি। তো ওই জিনিসটা আমি মিস করি, দ্যাটস ওয়াই আমি কমেন্ট সেকশনটারে আমার ক্লাসরুম বানায় ফেলছি। ওকে, গুড। ওকে, সো দেখো যে আমাদের এখানে কি কাজ হইতেছে। এইখানে যে নর্মাল যে অবস্থাটা দেখতেছো, এই অবস্থায় কি ছিল? এই অবস্থায় তারা মোটামুটি সাম্য অবস্থায় ছিল, ব্যালেন্স অবস্থায় ছিল। আর ব্যালেন্স অবস্থাটা আমরা কিভাবে দেখাইতে পারি? আমরা স্কেল বা অন্যান্য যাবতীয় অন্যান্য বিষয় দিয়ে জিনিসটা দেখাইতে পারি, যে আমরা হাতের উপরে এরকম করে ধরে রাখি যে ব্যালেন্স হয়ে আছে। এখানে যে ব্যালেন্স হয়ে আছে, একটা কলমটা আমি ব্যালেন্স করে রাখলাম। এখানে আমার কাজের সাথে দুইটা কলম একসাথে রাখছি, যাই হোক এখানে আমরা কিন্তু ব্যালেন্স করে রাখছি। কিন্তু আমি যদি একদিকে ফু দেই বা অন্যান্য কোনো প্রেশার দিই, আমি যেটা টুকটাও দিই, কলমটা কিন্তু পড়ে যাবে। তার মানে তার ইকুইলিব্রিয়াম যেটা ছিল, সাম্যাবস্থা যেটা ছিল, তখন কিন্তু সে হারায় ফেলবে। তার মানে এই যে মাঝখানের যে সাপোর্টটা আছে, মাঝখানের সাপোর্টটা তার যে টোটাল ওয়েটটাকে আছে, ওয়েটটাকে ব্যালেন্স করতেছে। আর সাম্যাবস্থা কাকে বলে? তো সাম্যাবস্থা কাকে বলে এটা যদি আমরা দেখি, আর যদি যে বললাম যে হালকাও যদি কেউ টাচ করে, তার সাম্যাবস্থা কি হয়ে যাবে? ইমব্যালেন্স হয়ে যেতেছে। তো এখন দেখো আমরা সাম্যাবস্থা কাকে বলি। মনে করো তুমি সাম্যাবস্থার কয়েকটা উদাহরণ দিই, ঠিক আছে? মনে করো তুমি পাঞ্জা লড়ার সময় আরেকজনের সাথে যখন পাঞ্জা লড়া, একটা সিচুয়েশন আসে এরকম, না ওর সাইডে যাইতেছে, না তোমার সাইডে আসতেছে, না ওর সাইডে যাইতেছে, না তোমার সাথে আসতেছে। এটা কিন্তু আসলে পাঞ্জার মেইন কাহিনী। না তোমার সাথে যায়, না আমার দিকে আসে, একটা স্থির অবস্থায় থাকে, এরপরে শিফট হয়, বল শিফট হয়। তারপরে তোমরা দড়ি টানাটানি দেখছো, দুই পাশ থেকে দড়ি ধরে টান দেয়। তো একটা সিচুয়েশন থাকে যে এদিকেও যায় না, এদিকেও আসে না, এদিকেও যায় না, এদিকেও আসে না, সব এক জায়গায় থাইকা যায়। ঠিক আছে, ওই বিষয়গুলো হচ্ছে কি সাম্য বল, মানে বলের সাম্যাবস্থা বা ইকুইলিব্রিয়াম। ওইখানে কি হয়? ওইখানে রেজাল্টেন্টটা জিরো হয়ে যায়, মানে এদিকের টান আর এদিকের টান জিরো হয়ে যায়। তো সাম্যাবস্থাটাকে আমরা ব্যাখ্যা করব বল জুট দ্বারা। তার মানে আমরা বলতেছি সাম্যাবস্থায় কি হয়? সাম্যাবস্থায় আর ইকুয়ালস টু জিরো। আর বল জুটের ক্ষেত্রে আমরা শিখে আসছি যে সামেশন অফ এক্স, মানে এক্স এর দিক বরাবর, এই দিক বরাবর যতগুলা বল ছিল, যে এটাকে আমরা সাপোজ বললাম কি, এটাকে আমরা বললাম এক্স বরাবর যতগুলো উপাংশ আছে সবগুলো হচ্ছে লাইক p1 cos θ1 প্লাস p2 cos θ2 প্লাস ডট 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 ডট, এই সবগুলা বলের সমষ্টি কি? সমষ্টি হচ্ছে এক্স। আর যদি ওয়াই অক্ষ বরাবর তথা আমাদের উলম্ব বরাবর যে লম্বাংশগুলো আছে সেগুলো যদি নেই, p1 sin θ1 প্লাস p2 sin θ2, আমরা বল জুট থেকে এগুলো শিখছিলাম, p2 sin θ2, এগুলা ডট 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 কত ইনফিনিটি পর্যন্ত। এটা ইকুয়ালস টু কি ছিল? যে স্যার r cos θ। এটা ইকুয়ালস টু কি ছিল? যে স্যার r sin θ। এখন দেখো তো r cos তার হোল স্কয়ার x স্কয়ার প্লাস y স্কয়ার সমান কি? x স্কয়ার প্লাস y স্কয়ার সমান কি? r cos θ তার হোল স্কয়ার আর sin θ তার হোল স্কয়ার। তার মানে কি? তার মানে দাঁড়াচ্ছে r স্কয়ার cos স্কয়ার θ প্লাস r স্কয়ার sin স্কয়ার θ। দেন r স্কয়ার ইকুয়ালস টু কি? cos স্কয়ার θ প্লাস sin স্কয়ার θ, cos স্কয়ার θ প্লাস sin স্কয়ার θ। দেন এটা মান তো 1 থাকে কি r স্কয়ার। তার মানে কি r স্কয়ার ইকুয়ালস টু x স্কয়ার প্লাস y স্কয়ার। এটা আমরা দাঁড় করালাম, r স্কয়ার ইকুয়ালস টু x স্কয়ার প্লাস y স্কয়ার। এখানে x দ্বারা বুঝাই কি? আনুভূমিক লম্বাংশের সমষ্টি, আর y দ্বারা বুঝাই কি? উলম্ব লম্বাংশের সমষ্টি। ঠিক আছে, এই পর্যন্ত বুঝতে কারো সমস্যা আছে? এই পর্যন্ত বুঝতে কারো কোনো সমস্যা আছে? বলো, এই পর্যন্ত কারো কোনো বুঝতে সমস্যা আছে? একটু ঝটপট বলে ফেলো। ওকে, এই পর্যন্ত বুঝতে কারো সমস্যা আছে কিনা একটু বলে ফেলো আমাকে ঝটপট। ওকে, সমস্যা নাই।
দেন দেখো আমরা বলতেছি সাম্যাবস্থায় লব্ধির মান 0। সো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 0 কখন হয়? কখন হয় এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 0? এটা কখন হয় কে বলতে পারবা দেখি? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 0 কখন হয় দেখি, ঝটপট কমেন্ট করো দেখি। এমন দুইটা সংখ্যা বলো যেই দুইটা সংখ্যার বর্গের সমষ্টি 0। এমন দুইটা সংখ্যা বলো যেই দুইটা সংখ্যার বর্গের সমষ্টি 0। এমন দুইটা সংখ্যা বলো যে দুইটা সংখ্যার সমষ্টি 0। ওকে ওকে ওকে, একটু ঝটপট বলো, একটু বলো একটু বলো। হ্যাঁ এই তো সবার আগে উত্তর দিছে মোহাম্মদ তাহমিদ। মোহাম্মদ তাহমিদ খুব সুন্দর উত্তরটা দিছে, গুড, অস্থির। যে প্রথমে সে উত্তরটা দিছে যে এইটা একমাত্র তখনই সম্ভব যখন এক্স ইকুয়ালস টু ওয়াই ইকুয়ালস টু 0 হয়, অর্থাৎ এক্স ইকুয়ালস টু 0 অর্থাৎ ওয়াই ইকুয়ালস টু 0। তার মানে কি? তার মানে কি এই যে আমাদের এক্স অক্ষ বরাবর লম্বাংশের সমষ্টি কি হবে? 0। ওয়াই অক্ষ বরাবর লম্বাংশের সমষ্টি কি হবে? 0। কখন? কখন? সাম্যাবস্থায়। সাম্যাবস্থায় লম্বাংশের সমষ্টি এভাবে 0 হয়ে যায়। এটা খুব সুন্দর একটা বেসিক ছিল, ঠিক আছে? যে সাম্যাবস্থায় যদি থাকে তাহলে এক্স অক্ষ বরাবর লম্বাংশের সমষ্টি 0 হবে, ওয়াই অক্ষ বরাবর লম্বাংশের সমষ্টি কি হবে? 0ই হবে। এই স্লাইড ক্লিয়ার? কারো কোনো প্রবলেম আছে থাকলে একটু বলো, আমি পরবর্তী স্লাইডে যাব। এই স্লাইড ক্লিয়ার কিনা, কারো কোনো প্রবলেম আছে কিনা যদি থাকে বলো, আমি পরবর্তী স্লাইডে যাব। গুড, ওকে, নেক্সট। ওকে, এখন তোমাদের কাছে একটা প্রশ্ন। প্রশ্ন হচ্ছে 3, 5 ও 8 মানের তিনটা বল আছে, এই তিনটা বল কি ভারসাম্য সৃষ্টি করবে? এই তিনটা বল যদি ভারসাম্য সৃষ্টি করবে, আর যদি করে তাহলে কোন শর্তে করবে? এই তিনটা বল কি ভারসাম্য সৃষ্টি করবে? যদি করে কোন সিস্টেমে করে? জাওয়াত কি প্রবলেম রয়ে গেছে বললা না? প্রবলেম রয়ে গেছে বললে আমি কিভাবে বুঝবো? তুমি টু দা পয়েন্ট কথা বলো যে এইটা প্রবলেম রয়েছে। আর বাবা বাস্তব মান বলছি, অবাস্তব মান না। তোমরা অনেকে আই নিয়ে দেখছি লাফালাফি করতেছ, আমি বাস্তব মানের কথা বলছি, আমি বাস্তব মানের কথা বলছি। ওকে, শামস শামস বলতেছ করবে না, অনেকে বলতেছে, মিম বলতেছে করবে। সো তোমরা দুইটা গ্রুপে অলরেডি ভাগ হয়ে গেছো, তো আমাকে শিওর করো করবে কি করবে না, করবে কি করবে না। নাহার মুন খুব সুন্দরভাবে ব্যাখ্যা করছো, সিগমা ইসলামও খুব সুন্দরভাবে ব্যাখ্যা করছো। হ্যাঁ করবে, করবে কখন? করবে কখন? যদি আমার কোনো শর্ত দেয়া না থাকে, যদি কোন উল্লেখ করা না থাকে, যদি কোন উল্লেখ না থাকে, তখন তুমি তোমার মনের মাধুরী মিশিয়ে তাকে সাম্যাবস্থায় দেখাইতে পারবা। যেমন দেখো এইদিকে 3 নিউটন, এদিকে 5 নিউটন, আর আমি যদি এইদিকে 8 নিউটন দেই, আমি যদি এইদিকে 8 নিউটন দিই একই সাম্যাবস্থায়, তখন কি সাম্যবল সৃষ্টি করবে না? লাইক এইদিকে দুইজন টানতেছে, এদিকে দুইজন টানতেছে, একজন 3 নিউটন বলে আর একজন 5 নিউটন বলে টানতেছে রশিটা, দুইজনে টানতেছে এদিক বরাবর, তাহলে তাদের রেজাল্টেন্ট কত? তাদের রেজাল্টেন্ট হচ্ছে 8 নিউটন। দেন হচ্ছে এদিকে টানতেছে কে? এদিকে একজনে টানতেছে 8 নিউটন বলে, এদিকে সে একাই টানতেছে 8 নিউটন বলে। তার মানে কি সাম্যাবস্থায় দড়ি কোনো দিকে যাইতেছে না, ঠিক আছে? আচ্ছা, ক্লিয়ার? গুড গুড, সাবাস, সবাই পারছে, অস্থির। মানে স্থিতিবিদ্যা এই লেভেলে বুঝতেছো, এটা দেখতেই চোখ কেমন পানি এসেছে। এখন বলো তো 3, 5 ও 10 নিউটন এই মানের বলগুলো সাম্যাবস্থা সৃষ্টি করবে কিনা? 3, 5 ও 10 নিউটন এই মানের বলগুলা সাম্যাবস্থা সৃষ্টি করবে কিনা? মানে মোরাল অফ দ্য স্টোরি, মোরাল অফ দ্য স্টোরি কখন সাম্যাবস্থা ক্রিয়েট হবে? তিনটা বলের ক্ষেত্রে কখন সাম্যাবস্থা ক্রিয়েট হবে এটা আমি জানতে চাইতেছি। মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে
আমি কখন সাম্যাবস্থা ক্রিয়েট হয় এই জিনিসটা তোমাদের কাছে জানতে চাচ্ছি। তো এইখানে কাহিনী হচ্ছে কেন হবে না বা কেন হবে, ওই জিনিসটা হচ্ছে কারণ। বা কখন আমরা বলতে পারবো সাম্যাবস্থা ক্রিয়েট হয়েছে, কখন আমরা বলতে পারবো সাম্যাবস্থা ক্রিয়েট হয়েছে। তিনটা বল দেখে কি আমি বলতে পারবো যে এই তিনটা বল সাম্যাবস্থা হবে কিনা? জাস্ট এই জিনিসটা একটা দেখার একটা বিষয় না, মজার, যে এই তিনটা জিনিস সাম্যাবস্থা ক্রিয়েট করে কিনা এটা আমি দেখবো কি করে? করে না। সবাই না বলতেছো, অস্থির অস্থির, না বলতেছো অস্থির। কেন? কেন কেন সাম্যাবস্থা ক্রিয়েট করবে না? ওয়াই? এই প্রশ্নটার উত্তর দাও। না, এখানে কোনেও সাম্যাবস্থা ক্রিয়েট করতে পারবে না, এখানে আরেকটা স্ট্র্যাটেজি আছে, ওই জিনিসটা তোমাদের কাছ থেকে জানতে চাইতেছি। হ্যাঁ, নাহার মুন, খুব সুন্দর বলছো। তারপরে মাহমুদ, শহীদ মাহমুদ, খুব সুন্দর বলছো। আসলে সাম্যাবস্থার শর্তটা হচ্ছে যে কোনো দুটি বল, যে কোনো দুটি বল এর সমষ্টি সমষ্টি গ্রেটার দেন যদি দেই তৃতীয় বল, গ্রেটার দেন যদি দেই তৃতীয় বল, তাহলে ত্রিভুজের কন্ডিশনটা আসতেছে। আর এইখানে হালকা একটা মডিফিকেশন আছে। সেটা কি? যে গ্রেটার দেন ইকুয়াল, গ্রেটার দেন ইকুয়াল, এই কন্ডিশনটা মনে রাখবা। যে কোনো দুইটা বল, এটা একটু ভালো করে মনে রাখবা, ঠিক আছে? তাহলে বুঝতে পারবা যে কখন সাম্যাবস্থা ক্রিয়েট হবে, কখন হবে না, কখন সম্ভব, কখন সম্ভব না। যে কোনো দুটি বল এর সমষ্টি তৃতীয় বাহুর সমান অথবা বৃহত্তর। সমান কেন? এই দেখো বাবা, এখানে সমান ছিল, এইখানে সমান ছিল, 3 + 5 = 8 নিউটন ছিল। আর এইখানে কি? এইখানে হচ্ছে 3 + 5 < 10। এটা সম্ভব না, এটা সম্ভব না। যে কোনো দুইটা বলের যোগফল তৃতীয় বাহু অপেক্ষা কি হতে হবে? বৃহত্তর বা সমান হইতে হবে। বুঝছি না বুঝি নাই? বুঝছি না বুঝি নাই? বুঝছি না বুঝি নাই বলো। কথা ক্লিয়ার? আমি যে কথাটা বলছি এই কথাটা কি ক্লিয়ার কিনা আমাকে একটু ঝটপট বলো সবাই, ক্লিয়ার কিনা? আর আমি কেন গ্রেটার দেন ইকুয়াল ব্যবহার করলাম, এই দুইটার মানে বুঝাইতে পারছি কিনা? বড় হলে কিভাবে ইকুইলিব্রিয়াম হয়? তখন ট্রায়াঙ্গেল হয়ে যায়। ট্রায়াঙ্গেলের অ্যাঙ্গেলের হিসাব যখন আমরা আনি তখন আমরা সাম্যাবস্থায় আনতে পারি। এটার জন্য দুইটা সূত্র দিব, একটা হচ্ছে সাইন সূত্র বা ত্রিভুজ সূত্র, আর একটা হচ্ছে লামির সূত্র। তখনই আমরা এই দুইটা সূত্র আনি, যে একটা হচ্ছে লামির উপপাদ্য আর একটা হচ্ছে সমান্তরাল সূত্র। বুঝছো? তুমি হিসাব করতেছো স্ট্রেট লাইন বরাবর, বাবা এখানে স্ট্রেট লাইন ছাড়াও অ্যাঙ্গেলের কিছু বিষয় আছে, অ্যাঙ্গেলের কিছু বিষয় আছে, ওই অ্যাঙ্গেলের কারণে মানগুলা আসে আর কি। বুঝছো? আর ক্লিয়ার? বড় হলে কেমনে সাম্যাবস্থা দেখাবো, একটু ওয়েট করো। বড় হলে কেমনে সাম্যাবস্থা, শুধু বুঝো যে একটা ত্রিভুজে কনভার্ট করা যায় কিনা, একটা ত্রিভুজে কনভার্ট করতে পারো কিনা, ঠিক আছে? ওই জিনিসটা একটু মাথায় রাখবা। আর যদি ইকুয়াল হয়ে যায়, ইকুয়াল হয়ে যাওয়ার মানে হচ্ছে স্ট্রেট লাইন হয়ে যাওয়া। এই যে ইকুয়াল হওয়ার মানে তাদের ক্রিয়া রেখা একই, ঠিক আছে? ক্রিয়া রেখা যেটা আছে একই ক্রিয়া রেখায় কাজ করতেছে। আর ওইটার মানে হচ্ছে, এইটার মানে হচ্ছে, এই তিনটা বলে মানে হচ্ছে যদি আমি একটা ত্রিভুজে কনভার্ট করতে পারি, ত্রিভুজে কনভার্ট করতে পারি, মাইন্ড ইট, ত্রিভুজে কনভার্ট করতে পারি। একটা ত্রিভুজ মানে কি? যে কোনো দুইটা বলের সমষ্টি তৃতীয় বাহুর অপেক্ষা বৃহত্তর। তখন আমরা ওইভাবে দেখাবো, এখানে অ্যাঙ্গেল রিলেশন থাকে। আস্তে আস্তে দেখবো তোমাদের কোশ্চেনগুলা এবার বলবা। আর নাহারমুন, বৃহত্তর যদি বলি তাহলে তো 10 + 3, সকল ক্ষেত্রে বৃহত্তর, সকল ক্ষেত্রে বৃহত্তর হইতে হবে। মানে যে কোনো দুইটা বাহু যোগ করে তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর হতে হবে। মানে ত্রিভুজের যে কন্ডিশনটা আছে এখানে কন্ডিশনটা সেম, শুধু এক্সট্রা অ্যাড করছি এই ইকুয়ালটা, কারণ ইকুয়াল হইলেও ইকুইলিব্রিয়াম সম্ভব। সো তোমরা একটু বুঝতে পারছি, আমি কি এটা বুঝাইতে পারছি? আমাকে একটু বলো। আমি জানতাম এই জায়গায় তোমাদের অনেক কনফিউশন ক্রিয়েট হবে, এই জায়গায় অনেক কনফিউশন ক্রিয়েট হবে, আমি জানতাম। আমি আগে ভাগে তোমাদের এই জিনিসগুলো একটু বুঝাই নিলাম। বুঝাইতে পারছি? ওকে, নেক্সট। আমি এটা নিয়ে কথাবার্তা বলবো, কাজ করব, অনেক কাজ করব, কোনো প্যারা নাই,
তোমাদের কোনো প্যারা নাই, সব প্যারা স্যারের, টেনশন আমার, সব টেনশন আমার। তোমাদের কাজ খালি হচ্ছে বুঝে যাওয়া, আর যেগুলো বলতেছি পাই টু পাই নোট করা, পাই টু পাই নোট হবে, কোনো কথা হবে না, অনলি নোট ইজ রিয়াল। আরেকবার বলবো না, 3-4 বার বলে ফেলছি। ওকে ওকে, এখন বলো তোমাদের কাছে প্রশ্ন, এই কেন্দ্র সংক্রান্ত বিষয়গুলো আমাদের বুঝতে হবে, কারণ এই সাম্যাবস্থা থেকে এই কেন্দ্র রিলেটেড প্রবলেমগুলো আসে আমাদের খুব, যা লাইক ইনসেন্টার বা অন্তকেন্দ্র কি, পরিকেন্দ্র বা সার্কাম সেন্টার কি, তারপরে হচ্ছে তোমার ভর কেন্দ্র বা সেন্ট্রয়েড কি, এই জিনিসগুলো সংজ্ঞাগুলো আমাদের দেখতে হবে, ভালো করে বুঝতে হবে। ওকে নেক্সট, এখানে বলছে কি অন্তকেন্দ্র বা ইনসেন্টার। রিফাত, রিফাত হ্যাঁ ভাইয়া। ভাইজান দেখছো স্থিতিবিদ্যার ক্লাসে পোলাপাইনের কি অবস্থা, মানে এরা যে স্থিতিবিদ্যার ক্লাস করতেছে এটা কি বোঝা যায়? বোঝা যায় না, মানে আবেগ ঢাইলা দিছে পুরারা। ইনসেন্টার বা অন্তকেন্দ্র, ইনসেন্টার বা অন্তকেন্দ্র কাকে বলে? আচ্ছা একটা কুইজ খেলি তোমাদের সাথে, একটা কুইজ খেলি, ঠিক আছে? কুইজটা হচ্ছে একটা মজার গেম, আমার একটা সাইকোলজিক্যাল রিসার্চ, এটা আমি বিগত 8-10 বছর যাবত এই স্টুডেন্টের উপর এই রিসার্চটা করতেছি। আমার টিচিং লাইফ মানে আমি 10 বছর যাবত পড়াই, দেখে যদি আমার পিচ্ছি মনে হয়, আমি বোধহয় অন্যতম বুইরা, তোমাদের 10 মিনিট স্কুলে যারা পড়াই তাদের ভিতরে ওয়ান অফ দি বুইরা, ঠিক আছে? সো 10 বছর ধরে আমি পড়াইতে আছি, শুধুমাত্র ফার্স্ট ইয়ার থেকে পড়ে আর কি। তো এখন বলো আমাকে একটা জিনিস বলবা, তোমাদের একটা কুইজ নিব। কুইজটা হচ্ছে এরকম যে তোমাদের কাছে আছে, তোমাদের খাতায় আমি একটা ত্রিভুজ আঁকতে বললাম, সবাই একটা ত্রিভুজ আঁকো, যে কোনো একটা ত্রিভুজ আঁকো, তোমাদের খাতায় একটা ত্রিভুজ আঁকতে বললাম, যে তোমাদের খাতায় একটা ত্রিভুজ আঁকো, সবাই আইকা বলো যে আঁকছি, তারপর আমি তোমাদের উত্তরগুলা বলতেছি। সবাই আইকা বলো আঁকছি, সবাই একটা খাতায় ত্রিভুজ আঁকো, সবাই খাতায় একটা ত্রিভুজ আঁকো, সবাই তোমাদের খাতায় একটা ত্রিভুজ আঁকো, একটা ট্রায়াঙ্গেল আঁকো, ড্র এ ট্রায়াঙ্গেল। সবাই আইকা ডান লেখো, গুড, আইকা ডান লেখো। ডান লেখো সবাই, গুড। মজাটা ভিতরে সবাই অংশ নাও। একটা ট্রায়াঙ্গেল আঁকতে বলছি, এত টাইম লাগে? এত টাইম লাগার তো কথা না, একটা ট্রায়াঙ্গেলই তো আঁকবা, আর কিছু তো বলি নাই। ওকে, সবাই আইকে ফেলো ট্রায়াঙ্গেল, গুড। এখন মিলাও আমার সাথে, কে কে ট্রায়াঙ্গেল 8 আঁকছ, আর কে কে ট্রায়াঙ্গেল 2 নাম্বার অপশনটা আঁকছ? এই দুইটা ট্রায়াঙ্গেল কে কে আঁকছ? আরেকটা আছে 3 নাম্বার, সেটা হচ্ছে এইরকম, তোমাদের খাতায় যে ট্রায়াঙ্গেলটা আঁকছো নাম্বার অনুযায়ী কমেন্ট করো, কার কমেন্ট কোনটা, কার কমেন্ট কোনটা বইলা দেই। এটা হচ্ছে সমবাহু ত্রিভুজ, দেখো কারটা সমবাহু ত্রিভুজ হইছে, কারটা সমকোণী ত্রিভুজ হইছে, আর কারটা সমদ্বিবাহু ত্রিভুজ হইছে। কারটা সমদ্বিবাহু ত্রিভুজ হইছে, বলো। ওকে, সবাই আঁকছো। হ্যাঁ, আমার রিসার্চ বলে যে 90% স্টুডেন্ট সমবাহু ত্রিভুজ আঁকে, 90% স্টুডেন্ট সমবাহু ত্রিভুজ আঁকে, 8% স্টুডেন্ট সমকোণী ত্রিভুজ আঁকে, সমকোণী আর এটা মিলাই আঁকে, 2% স্টুডেন্ট বা 1% স্টুডেন্ট তারা গিয়ে আঁকে হচ্ছে বিষমবাহু ত্রিভুজ, তারা গিয়ে আঁকে হচ্ছে বিষমবাহু ত্রিভুজ। 1% বা 2% স্টুডেন্ট গিয়ে আঁকে বিষমবাহু ত্রিভুজ। এই থেকে তোমরা একটা লাইফে বিরাট একটা শিক্ষা নিতে পারো, কারণ সমবাহু ত্রিভুজ বলো, সমকোণী ত্রিভুজ বলো, সমদ্বিবাহু ত্রিভুজ বলো, সবগুলো ত্রিভুজে কিন্তু বাবা স্পেশাল ত্রিভুজ, স্পেশাল কাইন্ডস অফ ট্রায়াঙ্গেল। নরমালি কি যার 3টা বাহু আছে তাকে ট্রায়াঙ্গেল বলে, সুতরাং ওই সেন্সে কিন্তু আমাকে বিষমবাহুকে ট্রায়াঙ্গেল বলা উচিত। আর এইটার ভিতর এই বিষমবাহু ত্রিভুজের উপর যখন আমরা কন্ডিশন অ্যাপ্লাই করি যে সবগুলা বাহু সমান,
তখন হয়ে যায় সমবাহু ত্রিভুজ। যখন আমরা বলি যে একটা কোণ সমকোণ, তখন হয়ে যায় সমকোণী ত্রিভুজ। যখন আমি বলি যে দুইটা বাহু সমান একটা অসমান, তখন সমদ্বিবাহু ত্রিভুজ। এগুলো স্পেশাল। তার মানে পৃথিবীতে আমরা সবাই আছি, আমরা যদি স্পেশাল কিছু না করতে পারি, তখন কিন্তু আমাদের কেউ মনে রাখবে না, আমরা স্মৃতির পাতায় হারায় যাব। তো এখন স্পেশাল হইতে গেলে কি করা লাগবে? তোমরা অনেকেই বলবা যে স্যার আমার ভিতরে তো কোনো ট্যালেন্ট নাই, আমি কি করে স্পেশাল হব? আমার ভিতরেও কোনো ট্যালেন্ট ছিল না। সো মাঝখানে আমি খুব ডিপ্রেশনে চলে গেছিলাম। অফলাইন থেকে যখন আমি অনলাইনে আসি, তখন আমি ডিপ্রেশনে চলে গেছিলাম, কারণ আমি বিগত 10 বছর হোয়াইট বোর্ড ছাড়া কিছু বুঝি নাই। অনলি হোয়াইট বোর্ড ইজ রিয়াল আমার ক্ষেত্রে। মানে হোয়াইট বোর্ড ছিল আমার মঞ্চক্ষেত্র, মানে পুরা অর্ধেকটা ঘর জুড়ে আমার একটা হোয়াইট বোর্ড ছিল, এত বড় হোয়াইট বোর্ড। এই হোয়াইট বোর্ডের ভিতরে আমি লাফালাফি নাচানাচি সব করতাম, ঠিক আছে, লাফালাফি সব কিছু করতাম ওই হোয়াইট বোর্ডটার ভিতর। কিন্তু লকডাউনে আমাকে অনলাইনে আসতে হলো, এবং আমার কাছে ফিল লাইক যে হোয়াইট বোর্ডের থেকে এরকম প্যান অন পেপার অথবা এইভাবে লিখা পড়ানোটা বেশি ইফেক্টিভ। তখন আমি এইটাতে শুরু করলাম। তো আমার স্টুডেন্ট সংখ্যা অনেক কমতে শুরু করলো, যে ওইটার আগে আমার প্রায় 200-250 স্টুডেন্ট ছিল অফলাইনে। এখন স্টুডেন্ট কমতেছে সিলেটে, কমতে 50 নিচে এসে গেছে। নিজের অনেক ছোট লাগতেছিল, ডিপ্রেশনে পড়ে গেছিলাম। ডিপ্রেশনে পড়ে ওজন বাড়ায় ফেলছি। 65 কিলো থেকে আমার ওজন হয়ে গেছে 75 কিলো। সো একদিনকা আমি আমার ইউটিউব চ্যানেল শুরু করছি, ওইখান থেকে পরে একদিনকে আমি কি করলাম, আমি আমার গুগলে গিয়ে আমার নামটা সার্চ দিছি সাজন স্যার, SAJAN স্যার। আমার কাছে মনে হইতেছিল আমি বোধহয় কারো কাছে পাত্তা পাইতেছি না, লাইফে কারো কাছে আর পাত্তা পাইতেছি না, আমার ম্যাথ লাইফ শেষ, আমি বোধহয় ম্যাথ পড়াইতে পারবো না। আর আমি এটাকে আমার কেরিয়ার হিসেবে নেওয়ার কথা চিন্তা করতেছিলাম, যে আমি আজীবন পড়ায় যাব, লোকে মন্দ বলুক যে ইঞ্জিনিয়ার মানুষের স্টুডেন্ট পড়ায়, কিন্তু আমি এটাকেই আমার ক্যারিয়ার হিসেবে ভাবতেছিলাম। তো তখন দেখলাম যে আমার নিজের ভিতরে কনফিডেন্সহীনতায় ভুগতেছি। দেন গুগলে সার্চ দিলাম এটা লেখা, এইখান থেকে আমি হাইলি মোটিভেটেড হয়েছি যে গুগলে এটা লিখে সার্চ দিলে শুধু আমাকেই দেখায়। প্রথম 3-4টা সার্চ রেজাল্ট আমি নিজেই। দেন আমি গিয়ে বুঝলাম যে না, আই এম ডুইং সামথিং ইম্প্যাক্টফুল, ঠিক আছে। তো তখন গিয়ে দেখলাম যে না, ওকে, আচ্ছা আজানের কথা বাদ দিই, আমরা নেক্সট। গুড। সো এখন দেখো, যে কথাটা বলতেছিলাম, যে এইখানে আমরা এই দুইটা জিনিস যদি সমবাহু ত্রিভুজ যদি আঁকি, তাহলে এই কেন্দ্রগুলা ইজিলি এক্সপ্লেন করতে পারবো না, এটা রিলেটেড ছিল। এই কেন্দ্রগুলো আমরা ইজিলি আঁকতে পারবো না, বুঝাইতে পারবো না, ঠিক আছে। তো এর জন্য আমার ডিফারেন্ট দরকার। কারণ তুমি যদি ভর কেন্দ্র সমবাহু ত্রিভুজ দিয়ে আঁকাইতে যাও, তাহলে দেখবা যে সমবাহু ত্রিভুজের ভর কেন্দ্র আর লম্ব কেন্দ্র দুটাই সেম, ভর কেন্দ্র লম্ব কেন্দ্র দুটাই এক হয়ে যায়, সেম হয়ে যায়, তখন প্যারা লাগে। ওকে, সো দেখি আমাদের অন্তকেন্দ্র কাকে বলে। অন্তকেন্দ্র মানে কি? এই আমার একটা ট্রায়াঙ্গেল আছে, এই ট্রায়াঙ্গেলের সবগুলা কোণের সমদ্বিখণ্ডক নিব। মাইন্ড ইট, অন্তকেন্দ্র মানে হচ্ছে কোণ ত্রয়ের সমদ্বিখণ্ডক। মানে হচ্ছে এই কোণকে অর্ধেক করব, এই কোণকে অর্ধেক করব, এই কোণকে অর্ধেক করব। এই তিনটা কোণের অর্ধেক যেখানে গিয়ে মিলিত হবে, সেটাই হচ্ছে আমার অন্তকেন্দ্র। এই তিনটা কোণের অর্ধেক, মাইন্ড ইট, কোণের অর্ধেক যেই জায়গা থেকে মিলিত হবে সেটা হচ্ছে আমার অন্তকেন্দ্র, তাহলে স্যার অন্তঃব্যাসার্ধ কি? অন্তঃব্যাসার্ধ হচ্ছে এইখান থেকে তুমি যে কোনো একটা বাহুর উপর যদি লম্ব আঁকো, এই একটা লম্ব আঁকছো, এইটাই হচ্ছে তোমার অন্তঃব্যাসার্ধ। এইটা দিয়ে যদি তুমি একটা বৃত্ত আঁকো সবগুলা বাহুকে টাচ করে, তাহলে সেইটাই হবে তোমার অন্তবৃত্ত। 9-10 পয়রা মুখ দিয়ে ফেনা বের করে ফেলছিলে, কেউ মিলাইতে পারতা না অন্তবৃত্তটা স্কুল লাইফে, ঠিক আছে। এইটাই হচ্ছে আমার অন্তবৃত্ত। আমি কি বুঝাইতে পারছি? সো আমি যদি এই অন্তবৃত্তকে লাইক এখানে এইচ দিলাম, তাহলে বলতো এ বি সি, তাহলে বিএইচ কি? বিএইচ হচ্ছে এইখান থেকে এটা দূরত্ব, এইচ হচ্ছে, সিএইচ হচ্ছে এখান থেকে এটা দূরত্ব, এ
এই হচ্ছে এটার দূরত্ব, এরকম ভাবে আমরা দূরত্বগুলা মেনটেন করতে পারি। সো এই অন্তকেন্দ্র কনসেপ্ট আমরা ক্লিয়ার কি ক্লিয়ার না আমাকে একটু বলে দাও। আমাকে এই অন্তকেন্দ্রের কনসেপ্টটা বুঝছি না বুঝি নাই আমাকে বলে দাও। না বাবা আমি এমসি টিচার না, দুঃখিত, আমি এই কখনো সরকারি কলেজগুলোর টিচার হইতে পারবো না, কারণ আমার ইঞ্জিনিয়ারিং ডিগ্রি, আমি পিওর সাবজেক্ট পড়লে চাকরি হইতে পারতাম, ওইটা পাইলে তো ভাই আর কিছু লাগতো না, বিন্দাস লাইফ, খালি পড়াইতাম আর পড়াইতাম। আমার একটাই ড্রিম, আমি ম্যাক্সিমাম সংখ্যক স্টুডেন্ট পড়াইতে চাই, ম্যাক্সিমাম সংখ্যক স্টুডেন্ট পড়াইতে চাই, যত স্টুডেন্ট পারি। ওকে ওকে ওকে, বলো 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 বলো। সবার কি অবস্থা চলতেছে একটু বলো তো। স্যার আসলে সামথিং, আচ্ছা যাই হোক, নাম দেখা দিলে আমার ফেসবুক আইডি দেখায়, গুড। তুমিও সামথিং, আমার একটু খুশি করে দেন ভাই, আচ্ছা গুড। হাসিওয়ালা ছবিটা কিন্তু জোশ, থ্যাংক ইউ। আচ্ছা গুড। স্যার হোয়াইট বোর্ডের উপর লাফাচ্ছে চিন্তা করে, আসলে আমি লিটারালি লাফাই, আমি লিটারালি লাফাই, মানে এক জায়গায় স্থির থাকতে পারি না, আমি নিজেও অস্থির, পুরা ক্লাস জুড়ে খালি দৌড়াদৌড়ি আর নাচানাচি করি। আচ্ছা আচ্ছা, না না অগ্নিক, অগ্নিক যেটা বলছো না, এ প্লাস পসিবল, হাইলি পসিবল, কোনো প্যারা নাই, আমরা আছি না। আমি একটা কলেজের টিচার ছিলাম, আমি ওই জবটা ছাইড়া দিছি, কুইট করছি জবটা, বর্তমানে আমি তোমাদের নিয়ে আসি। আমি একটা কলেজের টিচার ছিলাম, বেসরকারি কলেজের, পড়ানো মানুষের ইচ্ছা থাকে। আমি তোরে ভাই, আমি যদি সত্য কথা ওইদিনকে বলতেছিলাম কারা জানি, যে আমি যদি ই করতাম, যে ওই পারতাম, তাহলে আমি বিসিএস জব করতাম না, বিসিএস জব পাইলেও ছাড়িয়ে দিতাম যদি টিচিং প্রফেশন পাই। আচ্ছা, আরেকটা কি, টিচিং প্রফেশন আর এমএলএম মার্কেটিং কি এক জিনিস? খুব রুড একটা কথা বলছো, বাট না, এক না। টিচিং একটা এথিক্যাল প্রফেশন, টিচিং একটা এথিক্যাল প্রফেশন, এইটা আর তোমার এমএলএম মার্কেটিং এক না, তোমরা এটার সাথে গুলায় ফেলো না, কারণ এটা টিচার যারা আমরা পড়াই এদের সরাসরি অপমান করা। যদি এইটাই হইতো, 4 বছরে আমার ফেসবুক গ্রুপে স্টুডেন্ট সংখ্যা 20-25-30 হাজার থাকতো, আমি 5 বছর যাবত আমার একটা ফেসবুক গ্রুপ আছে, 20-25-30 হাজার থাকতো, আমার ইউটিউব চ্যানেলে 10-12 হাজারের উপরে সাবস্ক্রাইবার থাকতো, যদি এটা হইতো, আর আমি যদি এটা পারতাম। আমি ওটা পারি না, দুঃখিত। তবে হ্যাঁ, তুমি কথাটা বলছো লজিক্যাল কথা, যে এটা এমএলএম কিনা, এমএলএম জানি না, মাল্টি যেগুলা বলতেছো ওইগুলা একটার সাথে একটা চেঞ্জ করে, এটা আমি বুঝিও না, অনেক কম বুঝি। আচ্ছা গুড, গুড। আচ্ছা নেক্সট, এখন বলো তো, পরিকেন্দ্র কাকে বলে? পরিকেন্দ্র কাকে বলে? একটা মনে রাখবা, ওইখানে কিওয়ার্ড কি, এখানে কিওয়ার্ড কি, কোন দ্বয়ের লম্ব সমদ্বিখণ্ডক, কোন ত্রয়ের লম্ব সমদ্বিখণ্ডক, কিওয়ার্ড গুলা মনে রাখবা। ওকে, অন্তকেন্দ্রের সাথে কোণের সম্পর্ক, কোণের সমদ্বিখণ্ডক। এখন হচ্ছে পরিকেন্দ্র, এটা হচ্ছে বাহুগুলার সমদ্বিখণ্ডক, বাহুগুলার, এই যে আমার যে আছে ট্রায়াঙ্গেল, এই ট্রায়াঙ্গেলের যে বাহুগুলো আছে, এই বাহুগুলার সমদ্বিখণ্ডক। কাটো 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 কাটো, এইটা যে বিন্দু দিয়ে যাবে সেটাই হচ্ছে কি আমার কি পরিকেন্দ্র বা পরিবৃত্তের কেন্দ্র। এইখান থেকে এইটাকে আমরা যদি অ্যাড করি এবং এখান থেকে যদি টাচ করে একটা বৃত্ত আঁকি, সেটাই হবে আমাদের পরিবৃত্ত। যদি আমি ভালো আঁকতে পারি নাই, হাতে তো আর এগুলো আঁকা যায় না, জ্যামিতি বক্স নিয়ে বসলে পারতাম, জ্যামিতি বক্স নিয়ে বসলে পারতাম হয়তো আঁকতে। এরকম হইতো বৃত্তটা, ঠিক আছে, বৃত্তটা এরকম হইতো। তো এখন বলো তো, এখন একটা কথা বলো, যে দেখি পারো কিনা, সমকোণী ত্রিভুজের, সমকোণী ত্রিভুজের ত্রিভুজের পরিকেন্দ্র কোথায়? সমকোণী ত্রিভুজের পরিকেন্দ্র কোথায়?
কে বলতে পারবা দেখি সমকোণী ত্রিভুজের পরিকেন্দ্র কোথায়? একটু ঝটপট বলো, সমকোণী ত্রিভুজের পরিকেন্দ্র কোথায়? ওকে ওকে, বলো বলো। অতিভুজের উপর। সাব্বাস পোলাপাইন, সাব্বাস, অস্থির পোলাপাইন। যে সমকোণী ত্রিভুজ, এটা বললাম না স্পেশাল ত্রিভুজ, তো তখন অনেকেই আমরা কনফিউজড হয়ে যাই, অনেকেই কনফিউজড হয়ে যাই যখন আমরা দেখি যে এটা পরিকেন্দ্রের অতিভুজের উপর হয়, তখন দেখি যে অনেকেই কনফিউজড হয়ে যায়, আল্লাহ পরিকেন্দ্র এখানে হবে, সার্কামসেন্টার এখানে হবে, কেমনে কি, এটা আমরা অনেকেই একটু অবাক হয়ে যাই। ল্যাপটপের কানেকশন গেছিল গা, চার্জ গেছে। ওরে বাদ পার, আর কয়েকটা মিনিট ব্যাকআপ দিয়ে যাবে ভাই। ওকে, ধুর। ওকে, নেক্সট। ভরকেন্দ্র কাকে বলে? ভরকেন্দ্র কাকে বলে বলো? এটা আমরা সবাই জানি যে ত্রিভুজের মধ্যমাত্রায়, যে বিন্দুতে ছেদ করে সেটা হচ্ছে ভরকেন্দ্র। মধ্যমা কি? এই বিন্দু, এই বিন্দু, এই বিন্দু, ডিসকিয়াও, ডিসকিয়াও এন্ড ডিসকিয়াও। এইটা কি ভরকেন্দ্র বলে? ভরকেন্দ্রকে জি দ্বারা, আর একটা জিনিস আমরা সবাই জানি, 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে, 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে। নেক্সট, লম্ব কেন্দ্র। আচ্ছা, ভরকেন্দ্র এটা দিয়ে বললাম কি যে ভরকেন্দ্র জাতির কাছে প্রশ্ন, ভরকেন্দ্র ও লম্ব কেন্দ্র কখন এক হয়ে যায়? কখন এক হয়? দুইটা কেসে কখন এক হয়, মানে ভরকেন্দ্র আর লম্ব কেন্দ্র দুইটা কেসে না, একটা কেসে হয়, কিন্তু একটা ঝামেলা আছে। বলো তো, বলো 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 বলো, কখন এক হয়? বলো তো কি হয়? সাবাস, সমবাহু ত্রিভুজে। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে দেখবা, তুমি যখন সমবাহু ত্রিভুজ আঁকবা তখন দেখবা লম্ব আর মধ্যমা সেম সেম হয়ে যাচ্ছে, লম্ব আর মধ্যমা সেম সেম হয়ে যাচ্ছে, লম্ব আর মধ্যমা সেম সেম হয়ে যাচ্ছে। তখন আমরা কনফিউজড হয়ে যাই যে এটা আমি ভর কেন্দ্র রাখলাম না লম্ব কেন্দ্র রাখলাম। ওইটাই বললাম, জীবনে যদি তুমি স্পেশাল কিছু না হও, কেউ তোমার মনে রাখবে না, ফেলাই দিবে। ওকে, গুড। নেক্সট, নেক্সট কি? নেক্সট হচ্ছে আরেকটা হচ্ছে, তুমি যদি সমদ্বিবাহু ত্রিভুজ আঁকো, তখনও দেখবা একটা মধ্যমা আর লম্ব সেম সেম হয়ে যাবে, একটা মধ্যমা আর লম্ব সেম সেম হয়ে যাবে। তাই আমাদের যদি কেউ ত্রিভুজ আঁকতে বলে, তখন কিন্তু আমরা এই প্যারাগুলা খাবো। যে ত্রিভুজ আঁকা যদি আমাকে কেন্দ্র আলাদা করতে বলে বা লম্ব আর মধ্যমা আলাদা করতে বলে, তাহলে আমরা এই প্যারাগুলা নিশ্চিতভাবে খাবো। নিশ্চিত থাকো, এই প্যারাগুলো আমরা খাবো। লিমন, তুমি যেখান থেকে ডায়লগটা মারছো, এই মুভিটা আমার 300 বারের উপর দেখা। তুমি যেখান থেকে ডায়লগটা দিছ, লাইফ ইজ এ রেস, ভাগো ভাগতে রাহো, ওইটা আমার যে মুভিটা থেকে দিছ, ওইটা আমার 300 বারের উপরে দেখা। মানে যাই হোক, জোকস অ্যাপার্ট, আমরা বেশি কথা বলে ফেলতেছি আজকে। লম্ব কেন্দ্র বা অর্থ সেন্টার। অর্থ সেন্টার মানে কি বুঝে গেছো? যে একটা বাহুর থেকে আরেকটা বাহুর উপর যে লম্বগুলো আছে, লম্বগুলা যেখানে ছেদ করবে, এই লম্বগুলা যেখানে ছেদ করবে, একটা বাহুর থেকে আরেকটা বাহুর উপর লম্বগুলা যেখানে ছেদ করবে, সেটা হচ্ছে আমাদের লম্ব কেন্দ্র বা লম্ব বিন্দু। ঠিক আছে, ওকে। এখন দেখো, এই টাইপ থেকে আমরা কয় টাইপের অঙ্ক করব? এইখান থেকে আমরা কয় টাইপের অঙ্ক করব একটু ভালো করে দেখো। এইখান থেকে আমরা কয় টাইপের অঙ্ক করব? ওকে,
এই টাইপ থেকে আমরা মানে এই যে সাম্যাবস্থা থেকে আছে, সাম্যাবস্থা থেকে সূত্র একটাই, একটা ওয়ান এন্ড অনলি সূত্র, সেটা কি লামির উপপাদ্য। এই লামি তোমারে আমি খাওয়াবো এইখানে, এই লামি দিয়েই সব হবে। তারপরেও আমি ঘটনাটা বোঝানোর জন্য এই তিনটা টাইপের কাজ করছি, তিনটা টাইপের কাজ। একটা হচ্ছে টাইপ 4, আমরা আগে তিনটা টাইপ করছিলাম ওই অনুযায়ী। টাইপ 4 সাম্যাবস্থা ও কেন্দ্র, এই যে কেন্দ্র তোমাদের পড়াইলাম। আরেকটা কি সাম্যাবস্থা ও টান, টানে টান টান। আরেকটা হচ্ছে সাম্যাবস্থা ও অন্যান্য। এই তিনটা টাইপ আমি তোমাদের পড়াবো, এই তিনটা টাইপ আমি তোমাদের পড়াবো। ওকে, নেক্সট। সাম্যাবস্থায় ত্রিভুজ সূত্র। বলো তো ত্রিভুজ সূত্র কাকে বলে? এইখানে তোমাদের একটা টাস্ক আছে যে যদি একটি বিন্দুতে কার্যত তিনটি বলের মান ও দিক এই অবস্থানে নয়, কথাটার মানে কি? জাতিকে বলতে হবে অবস্থানে নয়, এই কথাটার মানে কি? যদি কোনো বিন্দুতে কার্যরত, সামান্তরিক সূত্রের সাথে প্যাচ লাগাবা না। সামান্তরিক সূত্র ছিল একটা বিন্দুতে এই বল, এই বল, এই ছিল তার লব্ধি, ঠিক আছে? আর এখানে কি একটা বিন্দুতে তিনটা বল কাজ করবে, এইখানেও তিনটা বল কাজ করবে। এখানে আমি দুইটা বল বলছিলাম, একটা ছিল আমার লব্ধি বল, এখানে লব্ধির কথা না, এখানে তিনটা বলই কাজ করবে। মান ও দিক যদি একই মাধ্যমে গৃহীত হয়, মান দিক অবস্থান না, অবস্থান মানে কি সবসময় যে আমার ট্রায়াঙ্গুলার ফরম্যাটে থাকবে এরকম না। দিক যদি কোনো ত্রিভুজের একই নিয়মে গৃহীত হয়, অবস্থান যেখানে থাকুক, তবে বাহু দ্বারা নির্দেশ করা যায়, একই নিয়মে গৃহীত বাহু দ্বারা নির্দেশ করা যায়, তবে তারা সাম্যাবস্থায় থাকে। মানে হচ্ছে ওই আমাদের ত্রিভুজ সূত্র থেকে যেটা পাই, এই 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 ওই আমরা লিখি কি এ বি, এই একটা ত্রিভুজ ছিল এ বি সি, এখানে আসবে হয়তো বা এ বি সি। আচ্ছা আমি একটু অন্যদিকে চিত্রটা আঁকি। এ বি সি, তাহলে এইটা একটা থাকে, এইটা একটা থাকে, তাহলে এটা কি আমার নরমালি লব্ধি নির্দেশ করে ত্রিভুজ সূত্র অনুযায়ী, ভেক্টর অনুযায়ী এসি ইকুয়ালস টু এ বি প্লাস বিসি। দেন দেখো আমরা কি লিখি, আমরা লিখি এ বি প্লাস বিসি প্লাস সি এ, মানে উল্টাই দিলাম, সি এ দিক উল্টাই দিলাম, ইকুয়ালস টু 0। তখন আমার কি উৎপন্ন হয় বলতো? তখন আমার কি উৎপন্ন হয়? তখন আমার অ্যাকচুয়ালি উৎপন্ন হয় হচ্ছে সাম্যাবস্থা, বা লব্ধি 0 হয়ে যায়, তখন সাম্যাবস্থা ক্রিয়েট হয়, ঠিক আছে? আর সামান্তরিকের ত্রিভুজ সূত্রটা কি? সেম আগের মতো, আমাদের যে ওই নর্মাল ত্রিভুজ সূত্র যেটা পড়ে আসছি, আর এইখানে ত্রিভুজ সূত্র একই জিনিস, একই জিনিস, ঠিক আছে? ত্রিভুজের বিপরীত সূত্রটা হচ্ছে উল্টাটা। যদি তিনটা বলরে একই ক্রমে দেখানো যায় তবে তারা সাম্যাবস্থায় আছে। আর এখানে বলছে কি যে তিনটা বল যদি মান ও দিকে ত্রিভুজে একই গৃহীত হয় তবে তারা সাম্যাবস্থায় থাকবে। আর উল্টাটা হচ্ছে সাম্যাবস্থায় থাকলে এদেরকে ত্রিভুজের একই ক্রমে তিনটা বাহু আকারে প্রকাশ করা যায়, একই ক্রমে তিনটা বাহু আকারে প্রকাশ করা যায়। গুড। হ্যাঁ লিমন ঠিক আছে, হ্যাঁ ঘূর্ণন প্রবণতা থাকবে, তোমার কথা ঠিক আছে, তোমার কথা ঠিক আছে, এটা নিয়ে পরে আমরা কথাবার্তা বলবো। হ্যাঁ ওকে। লামির উপপাদ্যটা কি ছিল? আমরা সবাই জানি লামির উপপাদ্যটা কি, যে কোন বিন্দুতে ভিন্ন ভিন্ন রেখায় ক্রিয়ারত তিনটি সমতুল্য বল সাম্যাবস্থায় থাকলে এদের প্রতিটি অপর দুইটার অন্তর্ভুক্ত কোণের সাইনের সমানুপাতিক। একটু ভালো করে দেখো, এইখানে আছে পি বল, পি আর তার বিপরীত কোণ কি আছে? আমরা লিখবো কি পি বাই সাইন অফ কিউ টু পি আর, এটা দ্বারা বুঝাই কিউ আর আর এর মধ্যবর্তী কোণ। কিউ বাই সাইন, কিউ বল আছে, কিউ বলের বিপরীত বাহু কি আছে? আর টু পি পি, আর ও পি এর মাঝখানের যে কোণটা সেটা, আর আর বল আছে সাইন পি টু পি কিউ। এটাই হচ্ছে আমার লামির সূত্র, এটাই হচ্ছে আমাদের লামির সূত্র।
ভাইয়ার কারেন্ট চলে গেছে মেবি। একটু ওয়েট করো, আমি দেখি ভাইয়া আছে। ওকে, ভাইয়া আমাকে মেসেঞ্জার বলেছে যে ভাইয়ার আনফরচুনেটলি কারেন্ট চলে গেছে লোডশেডিং এর জন্য। সো সবাই যতটুকু পড়ানো হয়েছে ততটুকুই তোমরা রেকর্ডেড দেখে নিবা, যারা যারা ক্লাস করো না আর যারা করছো তাদেরকে এক্সট্রিমলি ওয়েলকাম, থ্যাংক ইউ, যেটাই। ওকে, এই সাথে বিদায় নিচ্ছি আজকে। টাটা, আল্লাহ হাফেজ।